আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অস্থির অধ্যায় চলছে বর্তমানে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন মোড় নিচ্ছে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু বিষয় নিয়ে ব্যাপক জল্পনা চলছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্ট করতে পারে। মূলত চারটি মূল বিষয়কে কেন্দ্র করে আজকের এই খবর আবর্তিত হবে। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত, ডক্টর ইউনূসের বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিতর্ক এবং এর সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল ও সরকারের অবস্থান। এই উপাদানগুলো কিভাবে বাংলাদেশের রাজনীতিকে এক জটিল সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে, চলুন জেনে আসি বিস্তারিত। ডক্টর ইউনূসের ব্যক্তিগত পরিস্থিতি বর্তমানে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। শোনা যাচ্ছে তিনি নাকি কঠিন এক সময় পার করছেন, আর তার বিরুদ্ধে তৈরি হওয়া প্রতিকূলতার মাত্রা ক্রমেই বর্তমানে বাড়ছে। লক্ষণীয় বিষয় হলো, এমনকি যারা একসময় তাকে সমর্থন জুগিয়েছিলেন, সেই এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টিও নাকি এখন তার বিরুদ্ধে কিছুটা অবস্থান নিয়েছে। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের এমন পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি করছে। এই চাপের পেছনে কি কারণ থাকতে পারে? এটি কি নিছকই আইনি জটিলতা, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কোনো উদ্দেশ্য? এই প্রশ্নটি কেবল ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক মহলে দেশের সামগ্রিক ভাবমূর্তির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনই প্রধান আলোচনার বিষয়। একটি দ্রুত নির্বাচনের জন্য প্রধান বিরোধী দলগুলো সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এই চাপের মুখে সরকার নাকি আগামী ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচনের সম্ভাবনার কথা ইঙ্গিত দিতে বাধ্য হয়েছে। তবে নির্বাচনের মূল বিতর্ক এসে দাঁড়িয়েছে এর পদ্ধতি নিয়ে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই নির্বাচন হবে, নাকি সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটি এখন বিভিন্ন দলের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি করেছে। আমরা দেখছি বিএনপি সরাসরি পিআর সিস্টেমের বিপক্ষে, অন্যদিকে জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ দেশের অনেক ইসলামী দল এই পিআর পদ্ধতির পক্ষে জোরালো দাবি জানাচ্ছে। যদি সরকার পিআর পদ্ধতি গ্রহণ না করে, তাহলে এনসিপি, জামাত এবং ইসলামী দলগুলো নাকি নির্বাচন বয়কট করার হুমকি দিচ্ছে। আবার এর উল্টোটাও ঘটতে পারে। যদি পিআর পদ্ধতি গ্রহণ করা হয়, তাহলে বিএনপি নির্বাচন বয়কট করার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আমার বিবেচনায় এই পরিস্থিতিটি অত্যন্ত জটিল। যদি দেশের একটি বড় অংশ বা প্রায় 65% দল নির্বাচনে অংশ না নেয়, তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে এবং দেশের জনগণের কাছে কতটা থাকবে তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। এটা কেবল পদ্ধতিগত বিতর্ক নয়, এটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। নির্বাচন দেরির উদ্দেশ্য আসলে কি? বিভিন্ন রাজনৈতিক মহলের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। জামাত ও এনসিপি চায় নির্বাচন দেরিতে অনুষ্ঠিত হোক। এর পেছনে তাদের নিজস্ব একটি কৌশল কাজ করছে। তারা সম্ভবত মনে করছে নির্বাচন যত দেরিতে হবে, ততই বিএনপির জনপ্রিয়তা কমবে। এই সময়ের মধ্যে এনসিপি ও জামাত মাঠ পর্যায়ে কাজ করে নিজেদের সাংগঠনিক শক্তি আরো সঞ্চয় করতে পারবে এবং জনসমর্থন বাড়ানোর সুযোগ পাবে। এই কৌশলটি রাজনৈতিকভাবে খুবই যৌক্তিক। যদি তাদের লক্ষ্য থাকে ভবিষ্যতে দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করা, তবে এই দেরি করানোর মনোভাব সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। সরকারের উভয় সংকট ও বিএনপির কৌশলগত প্রস্তাব, এই পুরো পরিস্থিতিতে সরকার যেন একটি উভয় সংকটে আটকা পড়েছে। যদি তারা পিআর পদ্ধতি মেনে না নেয়, তাহলে বিএনপি সরকার পতনের আন্দোলনে যেতে পারে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
অন্যদিকে যদি এই আন্দোলন তীব্র হয় তাহলে বিএনপির হাতে নাকি একটি কৌশলগত বিকল্প প্রস্তাবও আছে। যদি জামাত ও এনসিপি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করতে না চায়, তাহলে বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে বা আওয়ামী লীগকে প্রস্তাব দিতে পারে যে দেশের দুটি বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ ও বিএনপি একসাথে নির্বাচন করবে। আমার কাছে মনে হয় এটি একটি কল্পনাতীত এবং নাটকীয় রাজনৈতিক সমীকরণ। যদি দেশের দুটি প্রধান রাজনৈতিক দল, যারা দীর্ঘকাল ধরে একে অপরের বিরোধী, তারা একসাথে নির্বাচনের প্রস্তাব দেয়, তাহলে তা বাংলাদেশের রাজনীতির জন্য এক অভূতপূর্ব ঘটনা হবে। এটি একদিকে যেমন বর্তমান রাজনৈতিক অচল অবস্থা কাটানোর একটি পথ হতে পারে, তেমনি অন্যদিকে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ধারণাকেও ভেঙে দেবে। এই সামগ্রিক পরিস্থিতিকে আমি একটি বিশাল রাজনৈতিক অচল অবস্থা হিসেবে দেখছি। সরকার এখন উভয় সংকটে নিপতিত। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে উনার সরে যাওয়া বা পদত্যাগের সম্ভাবনা, পিয়ার বা সংস্কার নিয়ে দুই প্রধান শক্তির মুখোমুখি অবস্থান, এসব কিছু মিলিয়ে পরিস্থিতি এতটাই জটিল যে এমনকি সরকারের পতন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ভারতে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কথা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে বৈঠকে সকল দল একটি বিষয়ে একমত হয়েছে। সেটি হচ্ছে শেখ হাসিনা যদি মনে করেন এই মুহূর্তে উনার দেশে ফেরাতে কোনো আপত্তি না থাকে তাহলে ফিরতে পারেন। অর্থাৎ দেশের পরিস্থিতি বিবেচনা করে শেখ হাসিনার উপর ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টি। তাহলে এই অবস্থায় শেখ হাসিনাও যদি দল গুছিয়ে দেশে ফিরে আসেন, তাহলে এই রাজনৈতিক পরিস্থিতি আরো অদ্ভুত আকার ধারণ করবে বলে মনে হচ্ছে। কোনো সমঝোতা না হলে গোলযোগ দেখা দিতে পারে, যা অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার দিকেই নিশানা ছুটছে। এই ধরনের একটি পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো নাটকীয় পরিবর্তন ঘটতে পারে। দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা সবকিছুর ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে। এমন এক ক্রান্তিকালে রাজনৈতিক দলগুলোর দূরদর্শিতা এবং দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া এখন সবচেয়ে জরুরি। প্রশ্ন আসছে, কোন পথে হাঁটছে বাংলাদেশ? এটা স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল ক্রস রোডসের দিকে দাঁড়িয়ে আছে। ডক্টর ইউনূসের ব্যক্তিগত পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি নিয়ে চলমান বিতর্ক, বিভিন্ন দলের কৌশল, সরকারের উভয় সংকট, শেখ হাসিনার দেশে ফেরা, সবকিছুই যেন দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে? অবশ্যই আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।